মতিউর রহমান পেশায় ইউটিউবার, তবে পরিচিত মুখ নন, কারণ ক্যামেরার সামনে নয় পেছনটাই কাজ করেন তরুণ এই যুবক। মতিউর তার ৬টি ইউটিউব চ্যানেলে আপলোড করেন, সব মিলিয়ে ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি। বেকারত্ব যখন মতিউর এবং তার পরিবারকে ঘিরে ধরেছিল, নিঃশেষ করে দিচ্ছিল আস্তে আস্তে, ঠিক তখনই কন্টেন্ট ক্রিয়েটিং বা ভিডিও বানানোর কাজকে পেশা হিসেবে বেছে নেন। মতিউরের টিমে যারা কাজ করেন তাদের বিশ্রাম এবং থাকার জায়গাও তৈরি করা হয়েছে। এক শিফট কাজ শেষে দলের লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল এ এক বিশাল কর্মযজ্ঞ। ঠিক তখনই তার উপর কুনজর পড়ে গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের। 2020 সালে আমাকে ডিবি থেকে নক করা হয়। 2টি মামলার পর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আটক অবস্থায় তার কাছ থেকে সর্বাধিক ফলোয়ারের মাহা ফান টিভি ইউটিউব চ্যানেলটিও হাতিয়ে নেওয়া হয়। আমার কাছে একটা দাবি করেন, আমি বলি যে কেন স্যার, আমি এটা কেন দিব, আমি তো আর অন্যায় কোনো কিছু করি না। উনি আমার কথা শুনলেন না, উনি আমাকে ধরে 2টা মামলা দিয়ে দিলেন। একটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে আর একটা হচ্ছে পর্নোগ্রাফি আইনে। সেই থেকে মতিউরের মাহা ফান টিভি গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের দখলে। সেখান থেকে টাকাও তুলছেন নিয়মিতভাবে। তার উপর চ্যানেল সচল রাখতে মতিউরেরই এক সহকর্মীকে জোরপূর্বক কাজে লাগান। জেল থেকে 7 দিন পর পর বাসায় কথা বলা যাইতো। তো যখন আমার টাকাটা ট্রান্সফার হবে ব্যাংক অ্যাকাউন্টে, আমি বাসাতে কথা বললাম, আমার বাবার সাথে কথা বললাম। আমি বললাম যে বাবা দেখো, ব্যাংকে খোঁজ নাও যে আমার তো টাকা ঢুকে যাওয়ার কথা, টাকাটা ঢুকছে কিনা। তো বাবা আমাকে বলে যে তোমার টাকা ঢুকে নিকো। জেল থেকে আসার পরে আমি আর ঢাকাতে দেরি করিনি। আবার জেল থেকে বাড়ায় ওখানে দেরি করে আবার ঢুকে দিব না, তার তো কোনো গ্যারান্টি নাই। আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসলাম। এসে এসপি স্যারকে, উনি অ্যাডিশনাল এসপি ছিলেন, আমি ওনাকে নক দিলাম যে স্যার যা হবার হয়েছে, আমি তো জানি যে আপনি আমার টাকাগুলো নিয়ে নিছেন, তো অন্তত আমার চ্যানেলগুলো আপনি ব্যাক দেন আমাকে। তো উনি বললেন যে ঠিক আছে, কয়েকটা দিন পরে আমি চ্যানেল ব্যাক দিব। আমার সবচাইতে বড় চ্যানেল, যে চ্যানেলে আমি একে একে সাবস্ক্রাইব করে করে বড় করছিলাম, উনি ওই চ্যানেলটা রেখে আমাকে সম্পূর্ণ চ্যানেল পরে ব্যাক দিয়েছেন। কিন্তু উনি পুরো এক মাসের টাকা আমার ট্রান্সফার করে নিয়েছেন। সেটা কত টাকা হবে? সেটা প্রায় 65 লাখ টাকা। আর এখন কি ওনার কাছে এখনো চ্যানেল আছে? হ্যাঁ, ওনার কাছে আমার যে ছোটো যে চ্যানেলটা ছিল, আমি যেটা তিলে তিলে বড় করছি, ওই চ্যানেল 17 মিলিয়ন সাবস্ক্রাইবার, চ্যানেলের নাম হচ্ছে মাহা ফান টিভি, ওই চ্যানেলটা ওনার কাছে আছে। এটা তো কেমন বেশি অন্যায় হয়ে গেল। এমনিতেই তো জেলে পাঠাইছে, অন্যায় হয়েছে, এটা অতিরিক্ত অন্যায় করা হয়ে গেল আমার সাথে। সে আমাকে জেলে পাঠাতে পারে, কিন্তু সে আমার তো টাকা নেওয়ার তার কোনো অধিকার নাই আমার কাছ থেকে। উনি চ্যানেল দিবেন না, উনি বলছেন যে তোমাকে বাকি চ্যানেল দিলাম, এর চ্যানেল আমি রাখবো। চাইলে তো চ্যানেল নিয়ে নিতে পারবো, বন্ধ করে দিতে পারবো। এখন চ্যানেল নিয়ে আর যদি বন্ধ করি, তাহলে তো উনি আমার উপরে আবার অ্যাকশান নেবেন না। ব্যাংক ওই ট্রানজেকশান চ্যানেল যেহেতু ওনার হাতে, ওই চ্যানেলে কত টাকা ইনকাম হচ্ছে আর কত টাকা ট্রানজেকশন হচ্ছে, এটা আমি বলতে পারবো না, উনি বলতে, যেহেতু চ্যানেলটা ওনার হাতে আছে। মতিউরের ব্যাংক স্টেটমেন্ট যাচাই করেও এর সত্যতা মেলে। সত্যতা পাওয়া যায় গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের সাথে মতিউরের ধারাবাহিক কথোপকথনেও। তো তোমার এই যে মাহা ফান টিভি, এ তো 50 কেউ আসে না, এটা তো ভিউ হয় না। ভিউ স্যার একটা দেখো মাত্র, ভিউ তো হয় না। আমি কেমনি কি বলো তো, এই কন্টেন্টগুলো স্যার কন্টিনিউ রাখতে হবে, মানে ভিডিওগুলো কন্টিনিউ রাখতে হবে। আর এখন এমনিতে স্যার ওই ফানির কন্ডিশন আগের মতো আর নাই, মানে লস স্যার। এত ভালো চ্যানেলে যদি এরকম ভিউজ আসে, হ্যাঁ স্যার ওই যে মাহাতে যে স্টোরিগুলো দিচ্ছেন স্যার, ওগুলোর কি স্যার আছে, মনিটাইজ হচ্ছে না? স্টোরি হ্যাঁ হচ্ছে, স্টোরি মানে স্টোরি বলতে মানে শর্ট গুলো। জি জি, হ্যাঁ শর্টস গুলোতে ভালোই আসে। এ পর্যন্ত আসছে হলো শর্টসে আসছে $20 এরকম। কন্টেন্ট আর একটু ভালো দিয়ে কি চ্যানেলটা স্যার, কন্টেন্ট আরো ভালো কন্টেন্ট দিতে হবে স্যার। এগুলো কন্টেন্ট সাথে দাও, মানে একটু মানে আমি তোমাকে চাপ দিতে চাই না, এখান থেকে কোনো কিছুটা করে একটা মোটামুটি করতে চাই, বুঝো না? তোমাকে পরামর্শ দাও। জি স্যার, আমি দেখি স্যার ওই চ্যানেলে কি করা যায়, একটু ভাবে চিন্তা দেখি। তোমার দেখি 4 দিনে তোমার 4 মিলিয়ন 5 মিলিয়ন হয়ে যাচ্ছে। 1 মিলিয়ন হয়, আমার 1 মিলিয়ন হলে তুমি খুশি। আমি একদিনে 4 মিলিয়ন ভিউ পেয়েছি স্যার। এখন তো তোমার তো, আমিও তোমার বিডি ফান দেখি, বিডি ফানে দেখলাম যে 5 দিনে তোমার 4 মিলিয়ন। জি স্যার, আর আমার 5 দিনে 40,000 হয় না। এখন তুমি সর্বশেষ নাও
তখন মনে হয় কতদিন ছিল, 1 লাখ টাকা আসছিল যখন তুমি সর্বশেষ মার্চ মাসে, মার্চ না জানুয়ারির দিকে। এখন স্যার মার আরপিএম কেমন আছে স্যার? নাই তো, উঠে না তো, দেখো না তুমি, কোনো ভিউ নাই। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পর্নোগ্রাফির মামলা দুটি যে সাজানো, গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের কথাতেই তা স্পষ্ট। এখন ধরো যে তুমি এই সেক্টরে কাজ করবা আজীবন, আমিও সাইবারে কাজ করবো আজীবন। এখন সম্পর্কটা তোমার তো ধরো যে একদিনের না। জি স্যার। আর আরেকটা বিষয় স্যার, স্যার ওই পর্নোগ্রাফিটা কি স্যার বাদ হবে? এটা আমার দায়িত্ব 100%। আচ্ছা, ওই সেজন্য নিশ্চিন্ত আছে স্যার। ওইটা বললাম তো 100%, ও 100% দায়িত্বটা আমার। আর যাই হোক, জেল যান না খাটা লাগে স্যার, তাহলে হবে আমার। না না, বললাম তো তোমার পর্ণ মনো ওইসব কিছু নাই, পর্ণও নাই, আবার ইয়েও নাই, মানি লন্ডারিংও নাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তুমি ধরে নাও নাই। ওকে স্যার। স্যার তাহলে আমি ওয়ার্ড নামাজ পড়ে আসছো না? মাহা ফান টিভি নামের ইউটিউব চ্যানেলটি মতিউর তার নিজের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিলেন। নাজমুল যখন সেই আইডি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছিলেন, তখন একটি বার্তা যায় মতিউরের মেইলে। জেল থেকে বেরিয়ে যেটা টের পান মতিউর। এমন অসংখ্য প্রমাণ থাকার পরও মতিউর তার আইডি ফেরত চাওয়ার সাহস করেননি। গোয়েন্দা কর্মকর্তার অজানা হুমকিতে তটস্থ থাকেন সব সময়। আর একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন, আমাকে সে জেলে পাঠাও ক্ষান্ত হননি, আমার একটা চ্যানেল নিয়েও ক্ষান্ত হননি। আমার টিমের একটা ছেলে, নাম হচ্ছে নাসিম। এই নাসিম আমার টিমে কাজ করতো। সে করলো কি, আমার টিমের এই নাসিমকে সে তার কাজ করার জন্য চাপ দিতে লাগলো যে এখন থেকে তুমি আমাকে ভিডিও বানিয়ে দেবা। তাহলে নাসিম যদি নাজমুলকে ভিডিও বানিয়ে দেয়, তাহলে আমার ভিডিও কে বানাবে? জেল থেকে আসার পরে দেখলাম যে শালা টাকাও গেল, জেলও খাটলাম, এখন যদি আমার টিমও সে নিয়ে নেয়, তাহলে আমি কিভাবে চলবো? সে সব সময় চেষ্টা করতো যে আমার টিমের ছেলেপেলে সে নিয়ে তার টিমে কাজ করাবে। এরই মধ্যে পর্নোগ্রাফি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 2 মামলায় খালাস পেয়েছেন। তবে 2 বছরের বেশি সময় ধরে ইউটিউব চ্যানেলটি দখলে রাখেন নাজমুল ইসলাম। এই সময়ে মতিউরকে জিম্মি করে ইউটিউব থেকে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়ে নেন। তবে অনুসন্ধানের বিষয়টি টের পেয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেলটি ফেরত দেন গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম। এতদিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলটি ফেরত পেলাম। আজকে থেকে চ্যানেল আমার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অ্যাডসেন্স সে কবে অ্যাড করছিল? জানুয়ারির 25 তারিখে 2023 সালে। হ্যাঁ, মানে জানুয়ারির 25, 2023। আর আজকে হচ্ছে মার্চ 31, 2025। মানে এতদিন পর্যন্ত সে আমার এই ইউটিউব চ্যানেলটি তার অধীনে নিয়ে রাখছিল। সরকারের পট পরিবর্তনে রাষ্ট্রের অনেক রদবদল হলেও মতিউরের ভাগ্য নিয়ে খেলা পুলিশ কর্মকর্তার কিছুই হয়নি। অথচ ওই মামলা দুটি ওলটপালট করে দিয়েছে ইউটিউবার মতিউরের জীবন। নির্যাতন, হয়রানি, আইডি খোয়ানো, অর্থ আত্মসাৎ, শেষে জেল। কি অবিশ্বাস্য স্টোরি! একটা মানুষ এত গরিব কিভাবে হইতে পারে? এত নিচে মানুষের পক্ষে নামা কিভাবে সম্ভব হয়? তাও শিক্ষিত মানুষ, তাও পটেনশিয়াল উচ্চশিক্ষিত, বিসিএস সরকারি চাকরি হয়েছেও, প্রচণ্ড পড়াশোনা করে প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশ সেরা প্রতিষ্ঠান থেকে নিশ্চয়ই উঠে আসছে ভদ্রলোক। ব্যাপার হচ্ছে, এই ভদ্রলোককে আমি অনেক আগে থেকে চিনি, হয়তো আপনারা অনেকে নাও চিনতে পারেন, কিন্তু আমি ওনাকে খুব আগে থেকে চিনি এবং দীর্ঘ বছর ধরে, অনেক বছর ধরে ওনাকে চিনি এবং ওনাকে আমি ফেসবুকে ফলো করতাম। তো যেই কারণে ওনার কর্মকাণ্ড অবলোকন করার এবং হচ্ছে পর্যালোচনা করার এবং পর্যবেক্ষণ করার সেই ক্যাপাসিটি আমার ছিল এবং ওনার ব্যাপারে কমেন্ট করার সুযোগ আমার আছে। নাও প্রশ্ন আসতে পারে যে অফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড এই লক্ষ্যে আমি কেন ফলো করতে গেলাম? উনি ছিলেন বাংলাদেশের সাইবার সিকিউরিটির কি জানি ডিপার্টমেন্টের কি হেড না কি জানি এরকম ছিলেন। তো ওনার একটা সাক্ষাৎকারে, অনেক আগে ইউটিউবে একটা সাক্ষাৎকারে দেখে যখন জানলাম যে উনি বাংলাদেশের সাইবার নিরাপত্তা দিয়ে বেড়াচ্ছেন। বাংলাদেশের সাইবারের দেখছেন তো কীভাবে নিরাপত্তা দিয়ে বেড়াচ্ছেন, মানুষকে তুলে নিয়ে ইউটিউব চ্যানেল গরিব। তো যখন ওনার ইন্টারভিউ থেকে জানলাম উনি সাইবার স্পেসে নিরাপত্তা দিচ্ছেন, তখন ওনাকে আমি ফেসবুকে ফলো করতে শুরু করি এবং শুধু একটা কারণে ফলো করতে শুরু করি, জানার জন্য যে ওনারা কী করতেছেন, কীভাবে করতেছেন, শেখার জন্য, সিস্টেমগুলো বোঝার জন্য। মানে ধরেন যে কোনো কিছু জানতে বুঝতে হইলে আমাদেরকে কষ্ট করতে হইলেও, বোরিং লাগলো, একদম টেকনিক্যালি
বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে এবং প্রাইমারি সোর্স থেকে জানার চেষ্টা করতে হবে, রাইট? সো সেই সব উদ্দেশ্য থেকে ভদ্রলোককে ফলো করতে শুরু করি যে বাংলাদেশের সাইবার স্পেসকে কিভাবে এরা নিয়ন্ত্রণ করে, কারণ এদের অ্যাক্টিভিটি, কথাবার্তা, কাজকর্ম ফলো করলেই একটা ধারণা পাওয়া যাবে, পিকচার পাওয়া যাবে যে কী চলতেছে দেশে আর কি। যা হোক, তো সেই উদ্দেশ্য থেকে ওনাকে ফলো করতে শুরু করি, শেখার জন্য, জানার জন্য টেকনিক্যালি ওনারা কী করেন। আমি আজকে ওনার অ্যাকাউন্ট সার্চ দিলাম খুঁজে বের করে কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য এই আলোচনার সময়। এখন খুঁজে পাইলাম না, সম্ভবত অ্যাকাউন্ট ব্লক করে ফেলছেন। যেটা বললাম, জনকে দীর্ঘদিন ধরে ফলো করে ওনার অ্যাক্টিভিটি সম্পর্কে জানি। উনি মাঝখানে হচ্ছে এই ইংল্যান্ডে বা ইউকেতে পড়াশোনা করতে গেছিলেন, সেখানে মাস্টার্স নাকি একটা করতে গেছেন। ওরে বাবা রে চেতনা রে বাবা রে বাবা, আমরা আমাদের ক্লাসে বসে আছি, আজকে আমি কি জানি বুঝতে পারলাম যে বিদেশিরা হইতেছে এখানকার পড়াশোনা, বিশ্ববিদ্যালয় কোনো কিছুই ভালো না। হায়, এগুলো অবিশ্বাস্য। এই লোকের এইসব কর্মকাণ্ড দেখে যে বিদেশের পড়াশোনা, বিশ্ববিদ্যালয়গুলো নাকি কোনোটা নাকি বাংলাদেশের সেরা না। তো বাংলাদেশের চেয়ে যদি সেরাই না হবে, আপনি ওই দেশে গিয়ে বসে আছেন কেন? এবং এই কথা আপনাদেরকে সবসময় কোটিবার আমরা আলোচনা করছি এবং করে দেখাইছি যে দেখবেন যে এই বাটপারগুলো এইসব কথাগুলো বলে, তারা তাদের জীবনে এগুলো প্র্যাকটিস করে কিনা সেটা আপনারা খেয়াল করবেন, এবং যদি প্র্যাকটিস না করে তাহলে এদেরকে বাটপার হিসেবে জ্ঞান করবেন। এবং মানুষ এমনই এই প্রতারকদের পাল্লায় পড়ে জেনে বুঝে, যেরকম পঙ্গপাল যেভাবে আগুনে ঝাঁপ দেয়, মানুষ হইতেছে এই মোটিভেশনাল বাটপারগুলোর জেনে বুঝে এগুলার পাল্লায় গিয়ে পড়ে। এবং এই জন্য এগুলোর ব্যাপারে সতর্ক করে আসতেছি আপনাদেরকে বহু বছর ধরে। এই ইউটিউবার থেকে শুরু করে যাদের ব্যাপারে কথা বলে আসছি, আপনারা হয়তো না প্রচুর গালমন্দ খাইছি, এবং এখন আশা করি প্রমাণ পাচ্ছেন আপনারা যে একটা অবিশ্বাস্য ব্যাপার, একটা দেশের সরকার পরিবর্তন হয়েছে, সেই দেশের রাজনৈতিক গুন্ডাপান্ডারা পালায়া যায় বাংলাদেশের কালচারে। সরকারি আমলা কর্মকর্তা থেকে সবাই তো পালাইছে, ভদ্রলোক ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখছে থেকে শুরু করে ইউটিউবারগুলো সব পালায় আছে। যে ইউটিউবারগুলোকে নিয়ে কথা বলছি, আপনাদের গালি খেয়েছি কথা বলার কারণে, এবং সুলেমান সুখনকে নিয়ে বাংলাদেশের সর্বপ্রথম সমালোচনা আমি করতে শুরু করছি। লিটারেলি, স্পেসিফিক্যালি, পার্টিকুলারলি আমি বাংলাদেশের সর্বপ্রথম সুলেমান সুখনকে নিয়ে সমালোচনা করতে শুরু করছি। সুলেমান সুখনকে আজকের এই যে অবস্থা, এটার পেছনে আমাদের কৃতিত্ব না, আমার কৃতিত্ব। আমি যখন বলা শুরু করছি, একটা লোক এগুলো নিয়ে কথা বলতো না, এবং ডে ওয়ানে আইডেন্টিফাই করছে সব বাটপারকে। এবং কত আলোচনা করে আমাদের এই চ্যানেলে দেখাইছি যে এই ইউটিউবারগুলো সবগুলো হইতেছে সারাদিন সরকারের তেলবাজি করে বেড়ায়, সরকারের ভালো গুণগান করে বেড়ায়, কারণ এরা এগুলো থেকে বেনিফিট পায়, এবং এগুলো বলে আপনাদের গালি খাইছি। সব ইউটিউবার এখন পালায় আছে। এবং আমি ইভেন এই কি জানি বলে আপনার আইমান সাদিক কিন্তু একটা পর্ব আলোচনা করে দেখাইছি। এরা সবাই কিন্তু কর্পোরেট। আইমান সাদিক ভালো ভদ্র ঘরের ভালো ভদ্র ছেলে, ইয়েট জেনে বুঝে অ্যাকমপ্লিস ছিল এরা, জেনে বুঝে। এগেন আলোচনা করে দেখাইছি যে সালমান মুক্তাদিররা দেখেন, আপনারা কিন্তু সালমান মুক্তাদির শুধুমাত্র ইউটিউবারদের মধ্যে একটা মাত্র ছেলেরা আমি সবসময় প্রশংসা করে আসছিলাম এবং গালি খেয়েছি আপনাদের প্রশংসা করায়। কে সে? সালমান মুক্তাদির। আপনাদের দৃষ্টিতে সে হচ্ছে লম্পট, এবং আমার দৃষ্টিতে সে ছিল একমাত্র সৎ ইউটিউবার বাংলাদেশে। তো আইমান সাদিকের মতো ভালো ভদ্র ঘরের ভালো ভদ্র ছেলেরা যারা সব সাথে বাচ্চা নাই, সিম্পল ছেলে, তারাও কিন্তু জেনে বুঝে এগুলো করছে। ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই দেশে থাকলে এগুলো করতে হয়, ছ্যাবলামি করতে হয়। তো ছ্যাবলামি করে নাই আইমান সাদিক, কিন্তু ওই যেটা বললাম যে আপনার ধরেন সুলেমান সুখনকে এগুলো এপিসোড করে আপনাদেরকে দেখাইছি, তখন আলোচনা করে আইমান সাদিকের চ্যানেলে ডেকে এনে, ভাইয়া আপনি তো কীভাবে করে সাইবার স্পেসকে নিরাপদ রাখতেছেন, কীভাবে করে বাংলাদেশে এসে। তো আইমান সাদিকরা কিন্তু আপনারা যারা আপনারা অডিয়েন্সের জায়গা থেকে অনেক কিছু জানেন না, বোঝেন না। আমি কীভাবে জানি বুঝি, কারণ আমি খুব ভালো করে সেন দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করি, এবং প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি, খবরাখবর আর কি, ভিতর থেকে তথ্য বের করার চেষ্টা করি, জানা বোঝার চেষ্টা করি। আবার কখনো নিজের কিছু ইন্টেল থাকে, সব কিছু মিলায়। যেগুলো আপনারা বোঝেন না, যে জিনিসটা বোঝেন না, যে তারা কিন্তু এগুলো জেনে বুঝে করতো। আইমান সাদিকের মতো একটা ভালো ছিল, যখন সুলেমান সুখনকে ডেকে এনে প্ল্যাটফর্ম দিচ্ছে, এগুলো বলতেছে, গুণগান করতেছে, একে প্রতিষ্ঠা করতেছে, আইমান সাদিক এক্স্যাক্টলি নিউ যে এরা কী করে বেড়াচ্ছে। সুলেমান সুখনরা, আইমান সাদিকরা এক্স্যাক্টলি নোজ এই যে লাইফ স্প্রিং প্রতারক চক্ররা কী করে বেড়াচ্ছে, কুশলরা এরা, এবং সবগুলো ইউটিউবার এগুলো সরকারের সাথে উঠবোস করা, তারপর আপনার পুলিশের ওখানে গিয়ে কী জানি বলে সারদাতে গিয়ে ট্রেনিং দিয়ে আসা মানে কানেকশান তৈরি করা, তারপর এদেরকে ব্যবহার করে হুমকি ধামকি, খুন গুম করা। আমাদের কাছে দুই একটা ভিডিও বের হইলে আমরা জানতে পারি, রাইট? দর্শকের জায়গা থেকে আপনারা জানতে পারেন এবং অবাক হন। আইমান সাদিকরা খুব ভালো করে জানে এরা চেলাপেলারা কী করে বেড়াচ্ছে, রাইট? কিন্তু তারপরে তাদেরকে প্ল্যাটফর্ম দিয়ে বেড়াইছে, তারপরে তাদের প্রশংসা করে বেড়াইছে, তারপরে ভাই আপনি বিশ্বসেরা এগুলো বলে বেড়াইছে। তো যে কথাটা বললাম আমি, যখন লাইভ স্প্রিং প্রতারক চক্রকে নিয়ে আলোচনা করছি, তখন এই সবাইকে ধুইছি, সবগুলো ইউটিউবারকে, যে আজকে এদের আশ্রয় প্রশ্রয় মদত ছাড়া এইগুলো উঠতে পারতো না, এসব প্রতারক দাঁড়াইতে পারতো না, এসব বাটপার সারা দেশে চড়ে পড়ে খাইতে পারতো না। ইয়াহিয়া আমিনের চ্যানেল তো এক্সপ্লোর করছে যখন হচ্ছে সে সাদমান সাদিককে তার চ্যানেলে রাখছে, তারপর হইতেছে তারপর থেকে তার চ্যানেল এক্সপ্লোর করা শুরু করে। এবং তখন আমি আপনাদেরকে একটা এপিসোড করে দেখাইছি যে ইয়াহিয়া বাটপার, যারা দেখছেন জানেন যে সে 2 বছর ধরে তার ইউটিউব চ্যানেলের ভিউ আমার এই চ্যানেলের ভিউর মতো ছিল 200, 300, 500, 1000 করে। সাদমান সাদিককে ডাকলো, তারপর তার হুহু করে ভিউ বাড়া শুরু হয়েছে। তারপর শুরু হয়েছে এদের সাথে উঠবস করা, এই তথাকথিত ইউটিউবারগুলোর সাথে। তারা তাকে ডাকে, সে তাকে ডাকে, হু করে এখন বাটপার হইতেছে 1 মিলিয়ন ফলোয়ার। সেগুলো তো আপনারা খেয়াল করেন না, আপনারা মানে কী করেন আপনারা সেটা
আমার একটু প্রশ্ন আর কি, ফেসবুকে আসেন কি করতে? এই জন্যে যখন যে কথা বলি হয়তো আপনাদের তাৎক্ষণিক ভালো লাগে না, কিন্তু ফখরুল ভাইয়ের উপর বিশ্বাস এবং আস্থা রাখবেন যে ফখরুল ভাই এমন কিছু দেখছেন, এমন কিছু খেয়াল করছেন যেটা আমরা মিস করতেছি এবং যেটা আমরা ইন ডিউ টাইম টের পাবো। জনার কথা উনি যেটা বলছেন এটা উনি হিট করেও বলতেছেন না, উনি খালি সবার সারাদিন সমালোচনা করেন নেতিবাচক, তাও না আমরা হয়তো সব ইতিবাচক মারা নেই। এই র্যান্ডগুলো তো নতুন না, এই র্যান্ডগুলো তো পুরান। এই যে ভদ্রলোক এমডি নাজমুল ইসলাম বোধ হয়, এই ভদ্রলোকে যেটা বললাম, আমি বহু বছর ধরে ওনাকে ফলো করি, ওনার অ্যাক্টিভিটি আপনারা তো করেন না, আপনারা চেনেন না এই লোকে, রাইট? আমি করি। আমি বাংলাদেশের নর্তকী, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সবাইরে ফলো করি। কি কারণে? তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। তাদের জীবনকে ফলো করার প্রতি আমার খুব আগ্রহ। তাদের জীবনে তারা উঠলো বসলো কি না, এদেরকে ফলো করলে অনেক কিছু আপনি এই দেশকে বুঝতে পারবেন। এই দেশে এত যে কমেন্ট করে বেড়ায়, এত থিওরি দিয়ে বেড়ায়, এবং থিওরিগুলো যে মিলে, কেন মিলে, কীভাবে মিলে, এইসব কারণে ছোটো সকল ডিটেলস বোঝার চেষ্টা করি। তো এগেন আপনি আমার হোম নিউজ ফিডে গেলে দেখলে অবাক হবেন যে আপনি কে ফলো করেন কেন, তাকে ফলো করেন কেন। এগেন এই দেশকে বোঝার জন্য, এই দেশের কালচারকে বোঝার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। ভুল ব্যাখ্যা করবেন না। তো এই ভদ্রলোকে এগেন ফলো করতাম। সেই ভদ্রলোকের ওরে দেশ প্রেম রে ভাই চেতনা কাকে বলে, এমন দেশটি কোথা, বিশ্বসেরা, সকাল বিকাল 3 বেলা করা বিশ্বসেরা দেশের গপ্প। উনি গ্রামে গেলেন, আজকে সারা পৃথিবীতে এমন কোনো দেশ দেখেন নাই। উনি অমুক জায়গায় গেলেন, এই পৃথিবী বাংলাদেশকে নিয়ে স্বপ্ন যারা দেখে না তারা কেমন মানুষ, এই দেশকে নিয়ে এখনও হইতেছে সম্ভাবনা, অপার সম্ভাবনা, এই পৃথিবীর বুকে বাংলাদেশকে, এই সারাটা দিন এগুলো ঘুরে বেড়াইতো। এবং যেটা বললাম, উনি FBI এর ট্রেনিংয়ে গেছিলো। এখন ওনাকে যেহেতু ফলো করছি, এগুলো দেখছি ওনার অ্যাক্টিভিটি। উনি আমেরিকাতে FBI এর ট্রেনিং আসছে, সেখানে সে একটা ছবি দিয়ে নিচে একটা বিশাল দেশপ্রেমিক রচনা নামাই দিল যে কেন বাংলাদেশ বিশ্বসেরা এবং কেন হইতেছে সব FBI কোনার সময় নাই। উনি ইংল্যান্ডে বসে পড়াশোনা করতে, স্যার ওইখানে বসে লিখতেছে, আজকে ক্লাসে দেখলাম যে অমুক ছাত্র এই সেই, এগুলো সবাই অর্ডিনারি ছাত্র, এখানে কোনো এক্সেপশনাল কিছু নাই, আমার দেশের ছেলেরা বিশ্বসেরা এগুলো বলে বেড়াইতেছে। তো আপনার এবং ওনার দেশের প্রতিষ্ঠান বিশ্বসেরা, তাহলে আপনি ওইখানে গিয়ে ওই ইউনিভার্সিটিতে গেছেন কেন, ওই বিদেশি ডিগ্রিটার জন্য গেছেন কেন? হ্যাঁ, আপনি জানেন ওই ডিগ্রির দাম আছে, কিন্তু ইতিবাচক মারানি মোটিভেশনাল পোলাপানগুলোকে আবার বুঝাইতেছেন যে বিদেশের ডিগ্রির কোনো মূল্য নাই, বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের মতোই, বিদেশিরাও বাংলাদেশের মতোই। উইচ মানুষ হিসেবে যেটা আমি সবসময় বলে আসছি, মানুষের কোনো পার্থক্য নাই, কালচারের কারণে আলটিমেটলি মানুষ ভিন্ন হয়ে যায়। তো এরা সব সেরা, বিশ্বসেরা। তো সব যদি বিশ্বসেরা হবে তাহলে আপনারা কি করেন? তো এরা এগুলো করে কেন, করতো কেন? এরা হচ্ছে মানুষকে, এতবার এগুলো আলোচনা করছি, আমার বুঝটা বলি আর কি, রাইট? আপনাদের বুঝা নিয়ে আপনারা থাকেন, আমি আমার বুঝটা বলি। এরা হয় কি, এরা মানুষকে ঘুম পাড়ায় রাখতে চায়, যে এই টার্মিনোলজিগুলো বহুত ইউজ করছি। এরা ঘুম পাড়ানি মাসি পিসি গল্প বলে মানুষের মধ্যে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে এটা বিশ্বসেরা দেশ, কারণ এই দেশে এরা ভালো আছে, এই দেশে এদেরকে ভালো রাখছে। এই থিওরি আপনাদেরকে কত কোটিবার দিয়েছি, তখন আপনাদের গালি খেয়েছি, এখন আস্তে আস্তে হয়তো প্রমাণ পাচ্ছেন যে যেই লোকই বাংলাদেশের প্রশংসা করবে, সুজলা সুফলা শস্য শ্যামলা বিশ্বসেরা বলবে, যেই আপনি ইউ ক্যান টেক ইট ফ্রম মি, যে আপনার খালি সূত্রে ফেলে মিলাবেন। আপনারা আজকে নিউজ ফিরে যাবেন, কে দেখবেন কে সুজলা সুফলার গল্প বলে বেড়াচ্ছে, বিশ্বসেরা বলে বেড়াচ্ছে। প্রথম জিনিস লক্ষ্য করবেন যে এই বাটপাড়া কোথায়, একটা দেশের মধ্যে নাই। কারণ এরা যদি দেশে থাকতো, এই অত্যাচার নির্যাতনের মধ্যে পেট থেকে এত চেতনা বের হতো না। এরা নিরাপদ দূরত্বে বসে, একদম এসি রুমের মধ্যে বসে, একদম শান্তির জীবন, নিরাপত্তা, বিদেশের নিরাপত্তা, আরাম আয়েসের মধ্যে বসে আপনাদেরকে বুঝাইতেছে যে ওটা বিশ্বসেরা অপার সম্ভাবনা। আস্তে আস্তে একটু মিলান, ভালো না লাগলে ফখরুল ভাইয়ের কথাগুলো শুনেন। যারা এইসব কথাবার্তা বলবে, প্রথমত দেখবেন যে এরা কোথায়, সব দেশের বাইরে বসে আছে। আর দেশের মধ্যে বসে যারা বলে, প্রথমত সব দেশের বাইরে, দেশের মধ্যে বসে যারা বলে বা তাদেরকে দেখবেন যে এরা কারা, এরা দেখবেন সব ইউটিউবার, এরা দেখবেন সব সরকারের সাথে উঠবোস করা। এটার কারণ হচ্ছে এরা এগুলা বলে সরকারের সুদৃষ্টি পায়, এবং এরা উদ্দেশ্যমূলকভাবে এগুলো করে সরকারের মানুষের সুদৃষ্টি নেওয়ার জন্য, সরকারের সাথে উঠবোস করার জন্য। নাও এদের বিশ্বসেরা বললে সরকারের সুদৃষ্টি কীভাবে পায়? কারণ সরকার দেখাইতে চায় তাদের আমলে, তাদের অধীনে তারা দেশ চালাচ্ছে যখন, তখন দেশ খুব ভালো করতেছে, এই দেশ বিশ্বসেরা। এগুলো বললে মানুষের মধ্যে সরকারের ব্যাপারে, স্ট্যাটাস কোর ব্যাপারে একটা পজিটিভ ইমপ্রেশন থাকে, একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়। আপনাদের মনে পড়লো আরিফার হোসেন, এই আরিফার হোসেনকে নিয়ে, এবং এই যে সোলাইমান সুখন, আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা এগুলো জানেন, রাইট? এই যে কোনো লেখার মধ্যে আরিফার হোসেন আর সোলাইমান সুখনের নাম ঢুকিয়ে দিতাম, আপনাদের মনে থেকে থাকবে এক সময়। তারপর তো আরিফার হোসেন আমাকে ব্লকই করে দিছে। যে কোনো লেখার মধ্যে ইতিবাচক মারানি, পজিটিভ মারানি বললেই আরিফার হোসেন আর সোলাইমান সুখনের নামটা ঢুকিয়ে দিতাম। সেই সোলাইমান সুখন এখন পালায় আছে, আরিফার হোসেন পালায় নাই, কিন্তু এরা যে আপনার কি বলবো, সুবিধা নেয়া পাটপার, এটা আপনার পছন্দ না হইলে কথাটা আমার কাছ থেকে শুনে রাখেন। এরা এগুলা করে, এরা ওই সরকারের লোকজনের সাথে ওঠা বসা করে, তারপর তাদের কাছ থেকে বেনিফিট নেয়, তাদের সুদৃষ্টি পায় এগুলা বললে, এগুলা বলার কারণে। তো যাই হোক, সেগুলা পুরান কথা, নতুন কথা না, কিন্তু মানে একটা অবিশ্বাস্য ব্যাপার, মানুষ কী পরিমাণ ছোট লোক হইতে পারে যে এই লোক একটা গ্রাম থেকে লোককে ধরে এনে, তুলে এনে তার ইউটিউব চ্যানেল খেয়ে দিছে, ব্ল্যাকমেল করে রেখে দিয়ে তার পাসওয়ার্ড রেখে দিয়ে সেই লোকের
চ্যানেল যারা চালায় তাদেরকে আবার ধরে নেয়, কী ব্যাপার তোমার ভিডিও ভিউ পায়, আমার ভিডিও ভিউ পায় না কেন, কি ঘটনাটা কি? তারপর তার লোককে ধরে এনে তাকে দিয়ে ভিডিও বানায়। মানে একটা মানুষ কি পরিমাণ গরিব হইতে পারে মনের দিক থেকে এবং ধনের দিক থেকে, কি পরিমাণ ইতর এবং গরিব হইতে পারে যে গ্রাম থেকে একটা ছেলেকে তুলে নেন, তার ইউটিউব চ্যানেল চুরি করে, তারপর সেখান থেকে মাসে মাসে টাকা তুলে আবার নিজের ব্যাংকে এটা ট্রান্সফার করে এই টাকা খরচ করে আবার টাকা বাজার সদাই করে, গ্রোসারি শপিং করে, ড্রেস কেনে, জামা কেনে, দামি ঘড়ি কেনে, চশমা পরে, বাবুর মতো ঘোরাফেরা করে, গাড়ি নিয়ে গ্রামে ঘুরতে যায় আর স্ট্যাটাস দেয়। আমার এই কথাটা বারবার বলতেছি কারণ ওনাকে এরকম কি একটা লিখছিল আমার দেখে আমার মেজাজটা এমন গরম হয়েছিল যে আমি এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, রাইট, একটা স্ট্যাটাস দিয়েছিলাম, তখন ওনার নাম উল্লেখ করি না কারণ এরা তো তখন দেশে বিশাল পাওয়ারফুল, যে উনি একটা স্ট্যাটাস দিয়েছিল এরকম যে গ্রামে ঘুরতে আসছে উনি গাড়ি নিয়ে এবং মানে কারা দেশের সমালোচনা করে, এত সুন্দর দেশ উনি কোথাও দেখে নাই পৃথিবীতে এসে, তখন উনি বিদেশে পড়াশোনা করে দেশে আসছে কিছুদিনের জন্য, তখন ওনার নাম উল্লেখ না করে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে এরকম এক পুলিশের এক বড় উচ্চপদস্থ কর্মকর্তা এসে গুণগান করতেছে বাংলাদেশ বিশ্ব সেরাদের গ্রামে ঘুরতে গেছে। তো তখন স্ট্যাটাসটা এরকম করে লিখছিলাম আর কি যে আপনাদের কাছে বিশ্ব সেরা মনে হবে কারণ আপনি হচ্ছেন সরকারি পুলিশের কর্মকর্তা, আপনি যখন গ্রামে গাড়িটা নিয়ে ঢোকেন সবাই রাস্তা ফাঁকা করে দেয়, আর আমাদের মতো মানুষ যদি আমরা গাড়িটা নিয়ে ঢুকি প্রথম আসবে চাঁদাবাজ আমাদের কাছ থেকে টাকা খাইতে এবং এলাকার পুলিশের সাথে যোগ সাজস করে আসবে হইতেছে মাথায় বাড়ি দিতে। তো এটা হইতেছে আপনাদের সাথে আমাদের পার্থক্য, এই কারণে আমাদের কাছে বিশ্বসেরা মনে হয় না, আপনাদের কাছে মনে হয়। তো এই লোককে নিয়ে আমি আরও স্ট্যাটাস দিছি নাম উল্লেখ না করে, অ্যাগেন উনি সাইবার হাবি যাবি সেই দেশে গেলে দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে এই লোকের বিরুদ্ধে কথা বললে, এই কারণে। তো এরা হচ্ছে সেই লোক যারা আপনাদেরকে বিশ্বসেরা গল্প বলে বেড়াইছে, যারা বুঝাইছে সারা পৃথিবীর সেরা দেশ, এবং কেন বলে বেড়ায়, কেন সবসময় আপনাদেরকে এগুলো বলে আসছে, এগুলো কারা বলে, কেন বলে, কারণ এরা এই দেশে ভালো আছে, এই দেশে এদেরকে ভালো রাখছে। এই দেশেরা গ্রাম থেকে একটা গরিব ছেলেকে তুলে এনে এত ছোট লোক ইতর, মানে এই ইতর আপনি কীভাবে বুঝাবেন? আপনি মনে করেন একটা বিদেশির সাথে আপনার কথা হচ্ছে, আপনি কীভাবে এই বিদেশিকে বোঝাবেন যে আমাদের দেশের একজন সরকারি কর্মকর্তা, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, আইটি এক্সপার্ট, তারা নাকি হইতেছে সাইবার নিরাপত্তা কর্মকর্তা, ওনাকে সাইবার নিরাপত্তা দেয়, উনি সাইবার স্পেস থেকে একজন গ্রামের ছেলে, দিন আনি দিন খাই টাইপের একটা ছেলে, তার এত কষ্টের চ্যানেল তাকে তুলে নিয়ে নারী নির্যাতন মামলা এবং যৌতুক মামলা এবং কী মামলা দিয়ে, পর্নোগ্রাফি মামলা দিয়ে, ভাটফারগুলোর পর্নোগ্রাফি মামলা দিয়ে তাকে জেলে ভরে তার চ্যানেল রেখে দিয়ে সেই চ্যানেল থেকে টাকা তুলে খায়। আবার ভিউ কমে গেছে, কিভাবে ভিউ বাড়ানো যায় তাকে ফোন দিয়ে বলে কিভাবে করলে তোমার মতো লাখ লাখ ভিউ পাবো। তারপর তার ছেলেকে ধরে নিয়ে আসে, যেই ছেলে ভিডিও বানায় দেয় তাকে। একটা দেশের সরকারি কর্মকর্তা এগুলো করে বেড়াচ্ছে, আবার সারাদিন ইউটিউব ফেসবুকে সে বিশ্ব সেরা দেশের গল্প শোনাচ্ছে। আপনি কিভাবে এটা এক্সপ্লেন করবেন? আপনি লাইক বাংলাতেই, ইংরেজি বাদ দেন, আপনার ইংরেজিতে বলতে গেলে তো আমাদের সবারই দাঁত ভেঙে যাবে। বাংলাতেই আপনি একটা বিদেশির কাছে এটা কীভাবে ব্যাখ্যা করবেন? কোন বাংলায় আপনি তাকে এটা বুঝাবেন? আপনি পারবেন না, আমি পারবো না, এটা আমি তাকে বুঝাইতে পারবো না। আমি তাকে এটা বললে সে শুই না বলবে হ্যাঁ কি, মানে কি আবার বললো বুঝতেছি না, কি এক সরকারি কর্মকর্তা গ্রামের একটা ইউটিউবার ছেলেকে ধরে নিয়ে এসে তার চ্যানেল রেখে দিয়ে, পাসওয়ার্ড রেখে দিয়ে, তার নামে মামলা দিয়ে তাকে জেলে ঢুকায়, তারপর তাকে ফোন দেয় কীভাবে ভিউ, মানে কি বলতেছে আমি বুঝতেছিলাম, আমার মাথা কাজ করতেছে না, রাইট? সো এই যে এক ইউনিক দেশ, পৃথিবীর বুকে বিশ্ব, এই যে একটু আগে ফেসবুকে ভিডিও শেয়ার করে আসছি, এনসিপিতে হইতেছে সমাবেশ হচ্ছে, এনসিপির কি জানি ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সেইখানে হইতেছে ওই যে টাকা দিয়ে যে টোকাই ধরে আনে না বিএনপি আওয়ামী লীগ, যেগুলো নিয়ে আমরা আজীবন হাসাহাসি করছি, হাস্যরস করছি, লেখালেখি করছি, এখানে আলোচনা করছি, যে টোকাইগুলোকে ধরে নিয়ে আনে। এনসিপি পার্টি একই কাজ করতেছে। এনসিপি আপনারা এখানে কেন এসেছেন? মিছিলে। মিছিল কাদের মিছিল এসেছেন? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপির মিছিলে কে নিয়ে আসছে আপনাদের? আমাদের নিয়ে আসছে এই যে জাহাঙ্গীর সে নিয়ে আসছে। আপনারা এখানে কেন আসছেন? এনে আসছে আমরা একটা হওয়ার জন্য, মিটিং এর জন্য। মিটিং এ কাদের মিটিং এ আসছেন? আমরা দলের তে মিটিং এ আসছে। কোন দল? দলের নাম কি? আছে না। আপনারা কেন এসেছেন? মনে নাই কি কইছি, মনে নাই কেন আসছেন? এই যে মিটিং এ আসছি। কাদের মিটিং এ আসছেন? শিশি। আপনারা এখানে কেন আসছেন? জানি না কেন। সার্জি সালাম বলবেন যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে এগুলো করতে হয়, এরকম দেড়শো গাড়ি হাঁকায় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা খেয়ে এগুলো করতে হয় বাংলাদেশের রাজনীতি করতে হলে। না, বাংলাদেশের রাজনীতি করতে হলে এগুলো করতে হয় জানতাম, এটা জুলাইয়ের আগে এই কথা বললে তখন আমরা এগুলো করতে হয়, এই কারণে তো জুলাই অভ্যুত্থান হয়েছে, এই কারণে তো 2000 মানুষ জীবন দিছে, এখন এগুলো করতে হয়। তাহলে তোরা দেশ বদলাবি না, তোর ওই আগের মতোই দেশ রাখবি, ওই এমডি নাজমুল ইসলামের মতো গ্রাম থেকে একটা ছেলে ধরে এনে ওর ইউটিউব চ্যানেলটা মেরে দিয়ে খেয়ে দিয়ে তারপর ওখান থেকে টাকা তুলে খা, তারপর ধরা পড়লে বলিস যে বাংলাদেশে এগুলাই করতে হয়।